নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রাস। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার মূলে প্রবেশ করার আগে আমরা সাধারণ কিছু আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা খেয়াল করে দেখো, আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি এটার উপর ভিত্তি করেই আমরা কিছুটা আলোচনা করতে পারি। যেমন একটা ঢিল, মনে করো একটা ঢিল আমরা ভূমি থেকে তির্যকভাবে ছুঁড়ে মারলাম, আমরা একটা ঢিল ছুঁড়ে মারলাম। তো তাহলে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে ঢিলটা এইরকম ভাবে গিয়ে মাটিতে পড়বে, এইভাবে তির্যকভাবে বাঁকাভাবে গিয়ে মাটিতে পড়বে। আবার আমরা এটাও করতে পারি যে একটা রাইফেল চালানোর সময় যে তোমরা হয়তো খেয়াল করেছো যে বুলেট যখন ছুঁড়ে মারা হয়, বুলেটটা এক সময় মাটিতে গিয়ে পড়বে। যখন আমরা বুলেটটা ফায়ার করব, ফায়ার করলে সেই বুলেটটা এক সময় ভূমিতে গিয়ে পড়বে। এখন সেটা যখন ভূমিতে গিয়ে পড়বে, তার মানে কি সেটাও এইরকম একটা বাঁকা পথ অবলম্বন করে তারপরে ভূমিতে পড়বে। তাহলে এই যে ধরনের বস্তুগুলো যেগুলোকে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হচ্ছে, ফলে এরকম বাঁকা পথ অবলম্বন করে এরা ভূমিতে পতিত হয়, এই ধরনের যে নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত যে বস্তু, এই বস্তুগুলোকেই আলাদা একটা নাম দেওয়া হচ্ছে। সেই নামটা কি? সেই নামটা হলো প্রাস। এই নামটা হলো কি? প্রাস। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি যে এটা আমাদের দৈনন্দিন জীবনের ঘটনার সাথে সম্পর্কযুক্ত এই বস্তুগুলো। তাহলে আমরা প্রাস কি, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, আমরা এভাবে বলতে পারি যে যদি কোনো বস্তুকে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয়, ভূমির সাথে খারাপ হবে না, তির্যকভাবে একটু বাঁকাভাবে নিক্ষেপ করা হয়, তাহলে সেটা ওই যে নিক্ষিপ্ত বস্তুটা তার গতিটাকে বলা হচ্ছে প্রাসের গতি, আর ওই নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হচ্ছে প্রাস। ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত যে বস্তুটা তাকেই বলা হচ্ছে প্রাস। তাহলে প্রাস হলো এরকম। এখন প্রাসের গতিপথ কেমন হবে, তারপরে প্রাস একটা নির্দিষ্ট সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা এখানে দেখব যে মোট 4 প্রকারে প্রাস তৈরি হতে পারে, চার রকম ভাবে এই বস্তুটাকে নিক্ষেপ করা যেতে পারে। ফলাফল কি? 4 রকমের প্রাস পাবো আমরা। তাহলে এই যে 4 রকমের প্রাস কি কি ভাবে হতে পারে, তাদের ক্ষেত্রে দূরত্বের সূত্র কি, সময় সূত্র কি, ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। তো শিক্ষার্থীরা, তোমরা তাহলে পাঠের বিষয়টা লিখে নাও। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে কি? প্রাস। অর্থাৎ আমরা আজকে প্রাস নিয়ে আলোচনা করব। তাহলে আমি আগেই বললাম যে ভিন্ন ভিন্ন 4 প্রকারের প্রাস হতে পারে। তাহলে আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম যেটা, সেটার আমি নাম লিখে দেই। প্রথমটা হলো ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস। ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস। তো এটার বেলাতে আমরা সূত্রগুলো কি কি পাবো সেটা আমরা দেখি। এটার বেলাতে এরকম যে বস্তুটাকে ধরা যাক ভিনট বেগে ভূমির সাথে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটা হলো ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাস। এর বেলাতে ধরা যাক এই বস্তুটা কোনো একটা সময় টি সময় পর তার গতিপথের উপরস্থ কোনো একটা বিন্দু পি বিন্দুতে পৌঁছালো, সেটা টি সময় পর এখান থেকে পি বিন্দুতে পৌঁছালো। এরপর এটা ভূমিতে পড়ে যাবে, কিন্তু যেই মুহূর্তে সেটা পি বিন্দুতে ছিল তখন তার অবস্থাটা কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক ধরা যাক এক্স ওয়াই। বস্তুটা যখন পি বিন্দুতে ছিল তখন তার স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই। এর অর্থ কি? আমরা যদি ধরে নেই মূল বিন্দু হলো ও, পি থেকে এক্স অক্ষের উপর আমরা লম্ব টানলাম পি এম, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে? পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে বোঝাচ্ছে যে ও এম যে দৈর্ঘ্যটা, মূল বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটা হলো এক্স। আর পি বিন্দুর যে উলম্ব উচ্চতা সেটা হলো ওয়াই। তার মানে কি? টি সময়ে বস্তুটা যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো এক্স, এবং সেটা টি সময় যে উলম্ব উচ্চতা অতিক্রম করবে সেটা হলো ওয়াই। এই দুটা বিষয়। এখন আমরা এই এক্স এবং ওয়াই এর সূত্রগুলো কি কি সেগুলো আমরা দেখব।
প্রথমত 1 নম্বর সূত্র যেটা, সেটা হলো x সমান v নট cos থিটা t। আমি একটা করে সূত্র লিখে দিচ্ছি এবং সেগুলোকে বক্স করে দিচ্ছি। তোমরা বুঝবে যে এগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার সময় কাজে লাগবে। তাহলে প্রথম সূত্রটা কি, x সমান v নট cos থিটা t। অর্থাৎ বিষয়টা এরকম যে একটা প্রাসকে ভূমির সাথে থিটা কোণে v নট বেগে নিক্ষেপ করা হলো, তাহলে সেটা t সময় পর যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, এই আনুভূমিক দূরত্ব x সমান v নট cos থিটা t। এটা হলো আনুভূমিক দূরত্ব যে অতিক্রম করবে তার সূত্র। আচ্ছা, তাহলে ওই টি সময় সেটা যে উলম্ব উচ্চতা অতিক্রম করবে তার সূত্র কি, সেটা আমরা দেখি। তার সূত্রটা হচ্ছে এরকম, y সমান v নট sin থিটা t মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে এটা কি, এটা হলো একই রকম ভাবে যদি বলা হয় যে বস্তুটাকে ভি নট বেগে ভূমির সাথে থিটা কোণে নিক্ষেপ করা হলো, টি সময় পর যে এটা উলম্ব উচ্চতা অতিক্রম করবে, সেই উচ্চতাটা কত, তখন আমরা এই সূত্র দিয়ে পাবো কি, y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রটা। আচ্ছা, এবার আমরা 3 নম্বর সূত্রটা দেখি। 3 নম্বর সূত্র হলো y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। এটা হলো 3 নম্বর সূত্র। তো এই সূত্রটা কি, এই সূত্রটা হলো এরকম যে যদি বলা হয় যে একটা বস্তু x দূরত্ব অর্থাৎ x আনুভূমিক দূরত্ব যখন অতিক্রম করবে তখন তার উলম্ব উচ্চতা কত হবে, অথবা যখন y উলম্ব উচ্চতা অতিক্রম করবে তখন তার আনুভূমিক দূরত্ব কত হবে, এই ধরনের যখন গাণিতিক সমস্যা আমাদের প্রয়োজন হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ x দেওয়া আছে y বের করতে হবে, অথবা y দেওয়া আছে x বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এটা হলো 3 নম্বর সূত্র। আচ্ছা, এখানে আমরা মোট 6টা সূত্র পাবো। তার মধ্যে প্রথম সূত্র x সমান v নট cos থিটা t, দ্বিতীয় সূত্র y সমান v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র যেখানে x ইকুয়াল টু y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। তো সূত্রটা যদিও একটু বড়, কিন্তু তোমরা এটা অবশ্যই মনে রাখবে, কারণ এই সূত্রটা দেখবে যে প্রাস সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে অনেক অনেক কাজে লাগবে, সুবিধা হবে অনেক। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর সূত্রটা। তো এখানে মোট 6টা সূত্র আছে, আমি আগে বলেছি। 4 নম্বর সূত্রটা কি সেটা আমরা দেখি। 4 নম্বর সূত্র হচ্ছে h সমান v নট sin থিটা হোল স্কয়ার বাই 2g। তাহলে এখানে যে h আমি লিখলাম, h টা কি, h হলো এই প্রাসটা মাঝামাঝি অবস্থানে যখন অবস্থান করবে তখনই তার উচ্চতা হবে সবচেয়ে বেশি। এটাকে বলা হয় কি, প্রাসের সর্বাধিক উচ্চতা। প্রাসটার সর্বাধিক উচ্চতা অর্থাৎ প্রাসটা মাঝামাঝি, খেয়াল করে দেখো যতই এদিকে যাচ্ছে ততই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, পেতে পেতে একটা পর্যায়ে তার উচ্চতা হবে সবচেয়ে বেশি। এরপর যখন আবার নামতে শুরু করবে তখন উচ্চতা আবার কমতে থাকবে। তাহলে মাঝামাঝি পর্যায়ে যখন ছিল, অর্থাৎ ভূমি থেকে তার সর্বাধিক উচ্চতা যেটা ছিল, সেই সর্বাধিক উচ্চতার সূত্র হলো h সমান v নট sin থিটা হোল স্কয়ার বাই 2g। এটা হলো সর্বাধিক উচ্চতার সূত্র। তাহলে h, সেটা সূত্র আমরা পেলাম। 5 নম্বর সূত্র t সমান 2 v নট sin থিটা বাই g। এখানে t টা কি এটা বুঝতে পারছো তোমরা। t টা হলো এই যে প্রাসটা আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর থেকে এটা ভূমিতে পড়তে মোটমাট কত সময় লাগবে, এই সময়টা যেটাকে আমরা কি বলি, বিচরণ কালও বলি। বিচরণ কাল অর্থাৎ এটা নিক্ষেপ করার পর থেকে ভূমিতে পতিত হতে মোটমাট কত সময় অতিবাহিত করবে, ওই মোট সময়কালটাই হচ্ছে বিচরণ কাল, যাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তো বড় হাতের টি বা ক্যাপিটাল টি সমান 2 v নট sin থিটা বাই g। এই সূত্রের সাহায্যে এই প্রাসের বিচরণ কাল, মোটমাট সময় কত লাগলো, এই বিচরণ কালটা কত সেটা আমরা নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। আচ্ছা, আর সর্বশেষ সূত্র যেটা, সেটা হলো r সমান v নট স্কয়ার sin টুয়াইস থিটা বাই g, v নট স্কয়ার sin টুয়াইস থিটা বাই g। এখানে
আর আরটা কি দেখো, আর হচ্ছে নিক্ষিপ্ত বিন্দু হতে যে পতন বিন্দু এদের মধ্যবর্তী যে মোট আনুভূমিক দূরত্ব যেটা, সেটাকে বলা হয় আর, অর্থাৎ আনুভূমিক পাল্লা, অর্থাৎ ভূমি বরাবর সর্বোচ্চ সে কতটুকু রেঞ্জে গেল, কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটাই হচ্ছে তার আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লা আর, সেটার সূত্র হচ্ছে আর হলো ভি নট স্কয়ার সাইন টু থিটা বাই জি। আর হলো ভি নট স্কয়ার সাইন টু থিটা বাই জি। এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, এই হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে আমরা এই ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাসের বেলাতে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো মোটামুটি জানলাম। এখানে মোট 6টা সূত্র রয়েছে, কোনটা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই সূত্রগুলো আমরা মনে রাখবো এবং সূত্রগুলো আমরা কাজে লাগাবো গাণিতিক সমস্যা সমাধানের সময়। তাহলে আমরা দ্বিতীয় যে প্রাস, আমি আগে বলেছি এখানে মোটমাট 4 প্রকার প্রাস রয়েছে। প্রথম প্রাস নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস। দ্বিতীয় যে প্রাস, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমি এখন এটা মুছে দেব, মুছে দিয়ে আমি পরবর্তীতে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, এটা হলো কি বলা হচ্ছে যে ওয়াই উচ্চতা হতে ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস। ওয়াই উচ্চতা, ধরা যাক একটা বিল্ডিং এর ছাদের উপর থেকে আমরা নিক্ষেপ করলাম, তো এরকম ওয়াই উচ্চতা থেকে ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, আমরা ভূমির সমান্তরালে এই প্রাসটাকে নিক্ষেপ করলাম। তাহলে সেটার ক্ষেত্রে যে সূত্রগুলো কি কি সেটা আমরা দেখব। তো এই ক্ষেত্রে আমরা আগে যে প্রাসটা দেখেছি তার বেলাতে আমরা সূত্র পেয়েছিলাম মোটমাট কয়টা, 6টা, তাই না? তো মোটমাট সূত্র ছিল 6টা, আর এই ক্ষেত্রে সূত্র হবে 3টা, সর্বমোট 3টা সূত্র। এই 3টা সূত্র দিয়ে আমরা সবকিছু করতে পারবো এই ক্ষেত্রে। তো দেখো সূত্রগুলো কি কি। প্রথমত x ইকুয়াল টু ভি নট টি, এখানে x ইকুয়াল টু ভি নট টি, এখানে থিটার বিষয় নাই। কেন নাই? কারণ এই ক্ষেত্রে ভূমির সমান্তরালে প্রাসটাকে নিক্ষেপ করা হচ্ছে। তো যখন ভূমির সমান্তরালে প্রাসটাকে নিক্ষেপ করা হয়, সেটা তাহলে ভূমির সাথে কত কোণ তৈরি করবে? এটা ভূমির সাথে তির্যকভাবে থাকলে একটা কোণ থাকবে, কিন্তু ভূমির সমান্তরালে যখন ভূমির সমান্তরালে থাকবে তখন ভূমির সাথে উৎপন্ন কোণ সেটা হবে কত? 0 ডিগ্রি। বুঝতে পারছো? কারণ এই ক্ষেত্রে উৎপন্ন কোণ হবে 0 ডিগ্রি। এই কারণে cos 0 ডিগ্রি মান 1, সেই জন্য সূত্রটা এরকম হয় x ইকুয়াল টু v নট t। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা দেখো। 2 নম্বর সূত্র y সমান হাফ জি টি স্কয়ার, y সমান হাফ জি টি স্কয়ার। সূত্রটা এটুকুই। এই ক্ষেত্রে সূত্রগুলো ছোট ছোট, মনে রাখাটা অনেকটা সহজ। y ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার, এটা হলো উচ্চতা। একটা নির্দিষ্ট সময় সেটা ভূমি থেকে কত উচ্চতা থাকবে, সেই উচ্চতার সূত্র হচ্ছে y ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। আর 3 নম্বর সূত্র যেটা, 3 নম্বর সূত্রটা হলো y সমান gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার। এটা হলো 3 নম্বর সূত্র। এটা হলো 3 নম্বর সূত্র, যে ভূমির সমান্তরালে এই যে নিক্ষিপ্ত প্রাসটা, সেটা যখন একটা নির্দিষ্ট আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তখন তার উল্লম্ব উচ্চতা কত, বা একটা উল্লম্ব উচ্চতা অতিক্রম করলে তখন তার আনুভূমিক দূরত্ব কত হবে। অর্থাৎ x দেওয়া আছে y বের করতে হবে, বা y দেওয়া আছে x বের করতে হবে। সেই ক্ষেত্রে এই প্রাসের বেলাতে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই সর্বমোট 3টা সূত্র, এই ক্ষেত্রে এই মোট 3টা সূত্রই আমরা ব্যবহার করব। তো এখানে আমরা এই 3টা সূত্রকেই কাজে লাগাবো। তাহলে তোমরা এই সূত্রগুলো লিখে নাও। তো আশা করছি তোমরা লিখে নিয়েছো। এখন আমার তৃতীয় যে প্রাস, এটা নিয়ে আলোচনা করব। আমরা 2টা প্রাস নিয়ে আলোচনা করেছি, তৃতীয় প্রাস সেটা আলোচনা করব। তো আমি এটা মুছে দেই।
তাহলে এখানে দেখো তৃতীয় যে প্রাসটা সেটা কি, একটা নির্দিষ্ট উচ্চতা y উচ্চতা, সেখান থেকে ভূমির সমান্তরাল যে রেখা তার সাথে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে কি হবে, বস্তুটা প্রথমে আরো একটু উপরে যাবে, গিয়ে পুনরায় ভূমির দিকে পতিত হবে। এটা হলো তৃতীয় প্রাস। তাহলে এটাকে আমরা কি বলছি যে y উচ্চতা হতে থিটা কোণে উপরের দিকে নিক্ষিপ্ত প্রাস। তো এটার বেলাতে আমরা সূত্রগুলো এটার বেলাতে পাবো মাত্র দুইটা। এটা বেলাতে দুইটা সূত্র রয়েছে। প্রকৃতপক্ষে এই দুইটা সূত্র ব্যবহার করেই আমরা যা যা গাণিতিক সমস্যা সমাধান করতে চাই তা আমরা করতে পারি দুইটা সূত্রের সাহায্যে। তো সূত্রগুলো কি কি আমরা লিখে নিই। প্রথম সূত্রটা y equal to minus v naught sin theta t plus half gt square। এখানে একটা বিষয় খেয়াল করো, এই সূত্রটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কোন অর্থে, যে এই এটার সামনে মাইনাস, অন্যান্যগুলোতে এখানে মাইনাস ছিল অথবা প্লাস ছিল, কিন্তু এটার বেলাতে এই ভি নটের সামনেই মাইনাস। তো ভি নটের সামনে মাইনাস, এটা খেয়াল রাখবে। যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন আদি বেগের দিক কিন্তু বিপরীত দিকে, মানে ভূমির বিপরীতে, সেই জন্য আদি বেগটা মাইনাস। এই জন্য মাইনাস ভি নট সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কয়ার। এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা আগের মতনই, x equal to v naught cos theta t। এই দ্বিতীয় সূত্র, এটাকে আমরা প্রথমেও লিখতে পারতাম, একই কথা। তোমরা এটাকে প্রথম সূত্র, এটাকে দ্বিতীয় সূত্র এরকম ভাবে চিন্তা করতে পারো, যেভাবে লিখলে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই সূত্রটা আগের মতনই। আর এই সূত্রের মধ্যে ব্যতিক্রম হচ্ছে, যেহেতু বস্তুটাকে প্রথমে ভূমি হতে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, সেই কারণে এটার আদি বেগ হবে ঋণাত্মক। আদি বেগ ঋণাত্মক বলে এটার সামনে মাইনাস চিহ্ন দেওয়া হচ্ছে। আর জি তো প্লাস, কারণ নিচের দিকে ওই অর্থে প্লাস, সেই জন্য এটাকে মাইনাস চিহ্ন, এখানে হবে প্লাস চিহ্ন। এটা মনে রাখবে। আর x ইকুয়াল টু v নট cos থিটা টি, এটা আগের মতনই, একদম প্রথম প্রাসে যে সূত্রটা ছিল ঠিক হুবহু তার মতন। তো এই ক্ষেত্রে এই দুইটাই সূত্র, এই ক্ষেত্রে আমরা এই দুটো সূত্রকেই কাজে লাগাবো গাণিতিক সমস্যাগুলো সমাধান করার সময়। আমরা দেখব কিভাবে সমাধান করা যায়, আমরা কিছু কিছু উদাহরণ দেখব। তো এটা আমি তোমাদের সমাধানও করিয়ে দেব। তাহলে 3 নম্বর প্রাসটা হয়ে গেল। তো আমি 4 নম্বর প্রাসটা আমি ডান দিকে লিখছি, এদিকে একটু জায়গা আছে, আমি ডান দিকে চতুর্থ প্রাস সেটা লিখি। তাহলে চতুর্থ প্রাসটা কি, y উচ্চতা হতে থিটা কোণে নিচের দিকে নিক্ষিপ্ত প্রাস। তাহলে এটা আমি চিত্র আঁকি। এক্ষেত্রে y উচ্চতার কোন অবস্থান, সেটা একটা বিল্ডিং এর ছাদ হতে পারে বা যেটাই হোক, তার উপর থেকে থিটা কোণে নিচের দিকে ভি নট বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, সেটাই বলা হচ্ছে কি y উচ্চতা হতে থিটা কোণে নিচের দিকে নিক্ষিপ্ত প্রাস। তো এটা বেলাতে বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে কিন্তু নিচের দিকে, অর্থাৎ ভি নট নিচের দিকে, যার কারণে ভি নট প্লাস সবগুলোই প্লাস হবে। এই ক্ষেত্রে প্রথম সূত্র, আমি x এর সূত্রটাকে আগে লিখি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। x ইকুয়াল টু v নট cos থিটা t, এটা আগের মতনই আছে। আর y এর সূত্রটা এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কি, y ইকুয়াল টু v নট sin থিটা t প্লাস হাফ gt স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আগের সূত্রের সাথে এটা পার্থক্যটা কোথায়। আগের সূত্রে ভি নটের সামনে মাইনাস ছিল, কেন, কারণ বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল ভূমি হতে উপরের দিকে, সেই কারণে ভি নটটা ছিল মাইনাস। আর এই ক্ষেত্রে ভি নটটা প্লাস হবে কেন, কারণ এই ক্ষেত্রে বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে নিচের দিকে, সেই কারণে ভি নটটা হবে প্লাস। এই হলো পার্থক্য। তো শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা এখানে মোট 4 ধরনের প্রাস এটা নিয়ে আলোচনা করলাম। তো 4 ধরনের প্রাসের সূত্রগুলো কি কি সেগুলো আলোচনা করলাম। এই সূত্রগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেগুলো আমরা এখন দেখব। তো তোমরা দ্রুত তুলে নাও। এই সূত্রগুলো তোমাদের প্রতিটা গাণিতিক সমস্যার সমাধান করার সময় সবগুলো সূত্রই কাজে লাগবে, এই সবগুলো সূত্র কাজে লাগবে।
আর আবারও আমি বলে রাখি যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্রাস। এই তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাস। কাজে এই অংশটা তোমরা অবশ্যই ভালো করে করবে। তো আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমি মুছে দেবো এখন। তাহলে আমরা দু একটা গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আমি প্রশ্ন লিখে দিব তোমাদেরকে, তোমরা আমার সাথে সাথে প্রশ্নগুলো তুলে নেবে। আচ্ছা, তাহলে দেখো আমি প্রশ্নটা লিখেছি, তোমরা লিখে নাও। আমি একবার মুখে বলে দিচ্ছি। 30 মিটার/সেকেন্ড বেগে ভূমি হতে একটি বস্তুকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হতো। 30 মিটার/সেকেন্ড বেগে ভূমি থেকে একটি বস্তুকে 60 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হতো। তো কতে বলা হয়েছে কি বস্তুটির সর্বাধিক উচ্চতা কত। কটাকে তোমরা গ নাম্বার প্রশ্ন হিসেবে বিবেচনা করতে পারো। আমরা গ আর ঘ এর জায়গায় ক খ লিখছি, কারণ এখানে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক এখন আমরা এখানে আলোচনা করব না, পরে আলোচনা করব। তাহলে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত এটা বের করতে হবে কতে। আর খতে বলা হয়েছে যে মুহূর্তে বস্তুটি ভূমিকে আঘাত করবে সেই মুহূর্তে বস্তুর বেগ নিক্ষেপণ বেগের সমান হবে কি, বিশ্লেষণ করো। যে মুহূর্তে বস্তুটা এরকম ভাবে গিয়ে ভূমিকে আঘাত করবে, যে মুহূর্তে আঘাত করলো ওই মুহূর্তে তার বেগটা নিক্ষেপণ বেগ অর্থাৎ শুরুতে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেই বেগের সমান হবে কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। তো তোমরা তুলে নিও। আমি ক আর খ মুছে দেব, ক আর খ মুছে দিব। উদ্দীপকটা আমাদের সমাধান করার জন্য প্রয়োজন হবে, তোমরা আশা করছি তুলে নিয়েছো। তাহলে কতে বলা হচ্ছে যে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত। একটু আগে আমরা সূত্রগুলো দেখলাম ভূমি হতে নিক্ষিপ্ত প্রাসে বেলাতে। তাহলে এটা আমরা দেখি, এখানে কি দেওয়া আছে, নিক্ষেপণ বেগ v নট 30 মিটার/সেকেন্ড, নিক্ষেপণ কোণ থিটা সেটা হলো 60 ডিগ্রি, জি এর মান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, সর্বাধিক উচ্চতা h এটা কত এটা চাওয়া হয়েছে। তো
তো আমরা জানি যে h সমান v নট sin থিটা হোল স্কয়ার বাই 2g, h ইকুয়াল টু v নট sin থিটা হোল স্কয়ার বাই 2g। তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে দিই। h সমান v নট হলো 30 ইনটু sin 60 হোল স্কয়ার বাই 2 ইনটু 9.8। তাহলে হিসাব করো, আমি হিসাব করছি তোমাদের সাথে, হিসাবটা করে ফেলো। 30 ইনটু sin 60 sin 60 cos এটার উপর স্কয়ার ভাগ 2 ইনটু 9.8, তাহলে আসে 34.44 প্রায়। তাহলে ওই ব্রাশের সর্বাধিক উচ্চতা হলো 34.44 মিটার প্রায়। তাহলে এই হচ্ছে সর্বাধিক উচ্চতা। তাহলে কয়ের উত্তর আমাদের হয়ে গেল। আমরা একটু আগে যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রেরই প্রয়োগ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো এবার আমরা খ শুরু করি। দেখো খতে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যেই মুহূর্তে বস্তুটি ভূমিকে আঘাত করবে, তাহলে কোন মুহূর্তে আঘাত করবে? যখন বস্তুটা বিচরণকাল অতিবাহিত হবে তখনই বস্তুটা ভূমিকে আঘাত করবে। অর্থাৎ বিচরণকাল কত এটা আগে আমাদের জানতে হবে, কারণ ওই বিচরণকালে যে সময়টা, ওই সময় পর বস্তুটা ভূমিকে আঘাত করবে। তাহলে বিচরণকালের সময়কালটা কত এটা আমরা আগে নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব বিচরণকাল। তো কি কি দেওয়া আছে? v নট সমান 30 মিটার পার সেকেন্ড, থিটা 60 ডিগ্রি, g 9.8। তাহলে বিচরণকাল t সমান 2 v নট sin থিটা বাই g, অর্থাৎ 2 ইনটু 30 ইনটু sin 60 ডিভাইড বাই 9.8। এটা হলো বিচরণকাল এত সেকেন্ড। তাহলে দেখা যাক কত আসে, তোমরা হিসাব করো। তাহলে 2 ইনটু 30 ইনটু sin 60 ভাগ 9.8, তাহলে আসে 5.302। আমরা 5.302 ধরতে পারি, প্রায় 5.302 সেকেন্ড। তাহলে এটা হলো বিচরণকাল। তাহলে প্রশ্নটা আমরা আবারও খেয়াল করি ভালো করে, তাহলে বুঝতে পারবো। কি বলা হচ্ছে যে যখন বস্তুটা ভূমিকে আঘাত করবে ওই মুহূর্তে বস্তুটির বেগ কত হবে, বস্তুটির বেগ নিক্ষেপণ বেগের সমান হবে কিনা, অর্থাৎ ওই মুহূর্তে বস্তুটির বেগ কত হবে এটা আমরা নির্ণয় করব। নির্ণয় করে তারপরে আমরা তুলনা করব যে নিক্ষেপণ বেগের সমান নাকি অসমান হয়েছে, সেটা আমরা তুলনা করব। তাহলে আমরা প্রথমে করব কি, যে মুহূর্তে এটা ভূমিকে আঘাত করলো, অর্থাৎ বিচরণকাল 5.302 সেকেন্ড পর যখন সেটা ভূমিকে আঘাত করলো ওই মুহূর্তে তার বেগ কত সেটাকে আমরা নির্ণয় করি। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, যে যদি বলা হয় যে একটা নির্দিষ্ট সময় পর তার বেগ কত, বা নির্দিষ্ট সময় পর, মানে বিশেষ করে বেগের কথা যদি বলা হয়, তখন বেগটা হলো গ্রাসের বেলাতে দ্বিমাত্রিক। কাজে নির্দিষ্ট সময় পর যদি তার বেগ বের করতে হয়, তাহলে তার ওই সময় পর তার বেগের আনুভূমিক উপাংশ বের করতে হবে, বেগের উলম্ব উপাংশ বের করতে হবে, তারপরে তাদের লব্ধি বের করলে ওই মুহূর্তে তার বেগটা কত এটা পাওয়া যাবে। তাহলে দুইটা ভাগে ভাগ করে বের করতে হবে।
তো প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে বেগের আনুভূমিক উপাংশ। তাহলে আমরা এইভাবে লিখি, এখন vx সমান v নট, vx সমান v নট মাইনাস v নট cos থিটা t। তাহলে vx সমান হচ্ছে v নট cos থিটা t। এই ক্ষেত্রে vx সমান v নট cos থিটা t কেন? vx সমান v নট cos থিটা t তোমরা আগে দেখেছো যে x এর সাথে cos থিটা অংশটা আসে, x উপাংশ, সেটা বেগের ক্ষেত্রে হোক সরণের ক্ষেত্রে হোক। তাহলে vx v নট cos থিটা t। আর আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের উপাংশ হলো 0, সে কারণে vx v নট cos থিটা t, এই সূত্রটা। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই, v নট হলো 30 ইনটু cos 60, আর এই টিটা হচ্ছে এই বিচরণ কালের সময়, অর্থাৎ 5.302 5.302। আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি, যেখানে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, বিচরণ কালটাই হলো এই ক্ষেত্রে সময়, এই সাইড নোটটা দিয়ে দিতে পারি আমরা। তাহলে হিসাব করে ফেলো কি হয়। তাহলে এখানে হচ্ছে কি 30 ইনটু cos 60 ইনটু 5.302 তাহলে কি আসে দেখো 79.53। তাহলে এটা আসলো 79.53। আমি আবার হিসাব করে দেখি, 30 ইনটু cos 60 ইনটু 5.302 79.53 মিটার পার সেকেন্ড, এটা হলো vx। আচ্ছা vx পেয়ে গেলাম আমরা। আচ্ছা এবার আমরা বের করবো vy। তাহলে vy সমান v নট sin থিটা t। v নট sin থিটা মাইনাস gt। vy সমান হলো কি v নট sin থিটা মাইনাস gt। এখানে একটু তোমরা ঠিক করে নাও, vx সমান হবে v নট cos থিটা, t থাকবে না, vx ইকুয়াল টু v নট cos থিটা, ওই হিসাবে 15 আসে, v নট cos থিটা হবে এখানে। আচ্ছা vy ইকুয়াল টু v নট sin থিটা মাইনাস gt। তাহলে এখানে মান বসিয়ে দেই, v নট হলো 30 ইনটু sin 60 minus 9.8 into 5.302। আচ্ছা এবার আমরা হিসাব করি কি আসে সব মিলে। তাহলে এখানে আসছে কি 30 into sin 60 minus 9.8 into 5.302। আচ্ছা সব মিলে আসে -25.978। আমরা -25.98 ধরতে পারি, -25.98 মিটার পার সেকেন্ড, রাইট। তাহলে vx পাওয়া গেল, vy পাওয়া গেল। তাহলে v সমান কি হবে? আগেই বলেছি যে প্রাসের ক্ষেত্রে বেগটা হলো দ্বিমাত্রিক, তো বেগের আনুভূমিক উপাংশ বের করেছি vx, বেগের উলম্ব উপাংশ বের করেছি vy, এদের লব্ধি যেটা সেটাই হবে আমাদের সর্বশেষ বেগ v। তাহলে v ইকুয়াল টু রুট ওভার অফ vx স্কয়ার প্লাস vy স্কয়ার, এটা হলো v এর সূত্র। তা আমি এখানে মান বসিয়ে দেই, আমি বাম দিকটা মুছে ফেলি, তোমরা বাম দিকটা তুলে নিচ্ছ নিশ্চয়, আমি বাম দিকটা মুছে দিচ্ছি। তাহলে মান বসিয়ে দিলে কি হয় দেখো, v ইকুয়াল টু vx ছিল 15 স্কয়ার প্লাস -25.98 হোল স্কয়ার, এটা রুট
তাহলে কত আসে আমরা হিসাব করে ফেলি। তাহলে 15 স্কয়ার প্লাস 25.98 এর স্কয়ার 25.98 এর স্কয়ার। আচ্ছা, এটা যা আসলো সেটাকে আমরা রুট করব। রুট করলে আসে 29.999, মানে প্রায় 30, মানে পয়েন্টের কারণে ফ্র্যাকশনের কারণে সামান্য একটু পরিবর্তন হয়। এটা 29.99 আমরা প্রায় 30 ধরতে পারি, 30 মিটার পার সেকেন্ড। সেটা কি তাহলে নিক্ষেপণ বেগের সমান, তাই না? নিক্ষেপণ বেগের সমান হচ্ছে, তাহলে ভূমিতে আঘাত করার সময় তার যে বেগ সেটা নিক্ষেপণ বেগের সমান হবে। ঘতে এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে ভূমিতে আঘাত করার সময় তার বেগ নিক্ষেপণ বেগের সমান হবে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস জানলাম। প্রথমত, সব ক্লাসের বেলাতে কিন্তু এটা অবশ্যই হবে যে যেই মুহূর্তে বস্তুটাকে নিক্ষেপ করা হলো ওই মুহূর্তে তার যে বেগ ছিল ভি নট, আর যেই মুহূর্তে ভূমিকে আঘাত করলো ওই মুহূর্তে তার যে বেগ ভি, এই দুইটা বেগ অবশ্যই সমান সমান হবে। যদি আমরা হিসাব করে দেখি যে মিলেছে, দুইটা সমান হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হিসাব ঠিক আছে। আর যদি না মিলে থাকে বুঝতে পারবো যে সেখানে কোথাও ভুল হয়েছে। আর এখানে আরেকটা বিষয় আমরা জানলাম, সেটা হলো যে কোনো সময় প্রাসের বেগ বের করতে গেলে প্রাসের ওই সময় তার বেগের আনুভূমিক উপাংশ বের করতে হবে, ওই সময় শেষে তার বেগের উল্লম্ব উপাংশ বের করতে হবে, তারপরে তাদের লব্ধি কত সেটা বের করতে হবে। এইভাবে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সময় শেষে প্রাসের বেগ কত, সেটা যে প্রাসই হোক, এটা ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস হোক বা এই ওয়াই উচ্চতা হতে নিক্ষিপ্ত প্রাস হোক, যে কোনো প্রাসের বেলাতেই এই সূত্রটা প্রযোজ্য। আমরা নির্দিষ্ট সময়ে একটা প্রাসের বেগ কত হবে সেটা এইভাবে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা এই গতিবিদ্যা এই অধ্যায়ের মূল অংশটা যেটা সেটা মোটামুটি শিখে ফেলেছি। আর পূর্বের ক্লাসগুলোতে তো আমরা প্রথম অংশ যেগুলো ছিল সেগুলো আমরা দেখেছি। তো আশা করছি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায়ের মূল বিষয়গুলো হয়ে গেছে। তো আমি পরবর্তী ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করব। নতুন একটা অধ্যায় আমি চাচ্ছি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ, এই অধ্যায় শুরু করতে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো তোমরা অবশ্যই যেই ক্লাসগুলো আমি করেছি সেগুলো তোমরা বারবার দেখবে। যারা লাইভে অংশগ্রহণ করছো তারা তো দেখবেই, আর যারা পরবর্তীতে দেখছো অবসর সময় বারবার এই ক্লাসগুলো দেখবে। তো শিক্ষার্থীরা তোমরা পড়াশোনা করো। তোমরা জানোই যে কলেজ অতি শীঘ্রই খুলে যাবে, কাজে তখন তো তোমাদের পড়াশোনার চাপ আরো বেড়ে যাবে। কাজে এখন থেকে তোমরা আরো ভালো করে আরো বেশি করে পড়াশোনার অনুশীলন করবে। আর মনে রাখবে যে যখনই কলেজ খুলে যাবে তোমাদের ক্লাস হওয়ার পাশাপাশি পরীক্ষা নেওয়ার একটা পদ্ধতি যেটা আছে সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। কাজে পড়াশোনা করতেই হবে। তো সবাই ভালো থেকো। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা এভাবেই অংশগ্রহণ করবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার ক্লাস। আসসালামু আলাইকুম।